পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে জুলাই রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানজু হাবিবা। জুলাই ইতিহাসের পাতায় শুধু একটি মাস নয়, জুলাই আমাদের মনে করিয়ে দেয় আত্মত্যাগ, সংগ্রাম আর সেই কণ্ঠস্বরগুলো যারা বৈষম্যের বিরুদ্ধে একদিন দাঁড়িয়েছিল অটল হয়ে। আজকের পর্বটি আমরা উৎসর্গ করছি সেই সব শহীদদের যারা জুলাই বৈষম্য আন্দোলনে প্রাণ দিয়েছিলেন। আর আমাদের আজকের অতিথি একজন সাহসী মা, যার সন্তানের রক্তে লেখা এই ইতিহাস। তিনি সাধারণ কোনো মা নন, তিনি প্রতিরোধের প্রতীক। তিনি একজন জুলাই যোদ্ধার মা। চলুন তার কণ্ঠে শুনি সেই দিনগুলোর কথা। কেমন ছিল সেই আন্দোলন, কেমন ছিল সেই ছেলে হারানোর যন্ত্রণা। চলুন আজকের আলোচনায় ফেরা যাক। জুলাই রাজকথনে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার ছেলের নাম কি ছিল আর যখন শহীদ হয়েছে তার বয়স কত ছিল? আমার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ হোসেন, আর ওর বয়স ছিল 17 বছর। আপনার সন্তান কিভাবে জড়িয়েছিল এই জুলাই আন্দোলনে? জুলাই আন্দোলনে ও জড়াইছে শুরু থেকে। যেমন প্রথম দিন থেকে, যেদিন আবু সাইদের গুলি লাগছে সেদিন থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যায়। সেখান থেকে আমি ওকে, যখন আমাকে কেউ ফোন করে বলে যে ইউসুফ ওখানে গেছে, তো আমি বাসার থেকে দ্রুত বাইর হইয়া ওরে জানিয়ে আসি। নিয়ে আসার পরে সেদিন কোনো রকম ওরে আটকায় রাখা হয়। 4 আগস্ট চিকাতলা যখন গোলাগুলি হয় তখন আমার ছেলে ওখানে অংশগ্রহণ করে। সেখান থেকেও আমি তাকে অনেক, আমার এলাকায় যখন জিগাতলায় অনেক ছেলেদের গুলি লাগছে, ওদেরকে নিয়ে যখন রিক্সাতে যাচ্ছে তখন আমার সামনে দেখে কেউ একজন বলতেছে, ভাবি আপনার ছেলেটাও ওখানে আছে, আমি দেখছি। তা আমি ওই মুহূর্তে ওই অবস্থায় চলে গেছি, চলে যা দেখি হ্যাঁ আমার ছেলে ওখানে আছে। আমার ছেলেকে আমি জড়ায় ধইরা কান্নাকাটি করে ওরে নিয়ে আসছি। তো আনার পরে সেই দিনটাও গেছে। 5 আগস্ট সকাল 9টা বাজে ঘুমের থেকে উঠছে। আমি অসুস্থ, আমি আমার রুমে ছিলাম। তো ওইটা ফ্রেশ হয়েছে, ফ্রেশ হইয়া নাস্তা করছে। নাস্তা করার পরে একটা সময় আমার রুমের বাইরে, পর্দার বাইরে থেকে বলে যে আম্মা আমি কি তোমার রুমে আসবো? তো আমি বললাম ঠিক আছে আসো, কি হয়েছে কিছু বলবা? তো বলতেছে আম্মু, ও রেডি হয়ে আমার রুমে আসছে। তো আমি বলছি কোথায় যাইতেছো? আজকে কিন্তু কোথাও বের হয়েও না। তো বলতেছে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুমি আমাকে আটকাইয়ে রাখতেছো। আমার শত শত ভাই, শত শত বোনেরা জীবন দিতেছে। আমিও তো এই দেশের একজন সন্তান, আমারও তো একটা অধিকার আছে বা আমারও একটা কর্তব্য আছে। তো আমি কোথাও যাব না, এলাকায় থাকবো। উনি পেশায় কি ছিলেন? ও লেখাপড়া করতো। ওনার স্কুলের নামটা একটু বলবেন? ইউসুফ স্কুলে পড়তো, সরকারি স্কুলে, কনকটুলি স্কুলে পড়তো আর কি। কোন ক্লাসের ছাত্র ছিল? ক্লাস 8-এ ছিল। আচ্ছা, মাদ্রাসায় ছিল, যার জন্য আর বাংলা ক্লাসটা আর কি পিছিয়ে পড়ে গেছিল। তো এখন আর কি ওর হয়তো কলেজে থাকার কথা ছিল। যাই হোক, পরে হচ্ছে আমার রুমে বসে, আমার পায়ের কাছে বসে আমার পাটা করলো। তো বলতেছে আমার তোমার টাকা লাগবে। কয় টাকা লাগবে? আমি বলছি তো 20,000 টাকা দাও, আমি বুধবারের দিন ব্যাংকের থেকে টাকা উঠাম, বেশি লাগবে না। তো এই কথা বলার পরে ও বের হয়ে গেছে। 5তলা থাকতাম, বের হয়ে যায়, এক সিঁড়ি নাইমা গেছে। সিঁড়ি নাইমা যে আবার আসছে, আয়সা মানে শার্টে বোতাম লাগাইতেছে আর হাসতেছে বলতেছে আম্মু আমি কিন্তু শহীদ হইতে যাইতেছি, ইনশাল্লাহ আমি শহীদ হয়ে পড়বো। তো এই কথা বলাতে আমি ওরে ঝাড়ি মারছি। ঝাড়ি মেরে আমি কান্না করে দিছি যে এই দুনিয়াতে আমার সব আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, কেউ আমার আপন না। একমাত্র বুঝলে আল্লাহ তাআলা বোঝে, আর তুমিই আমারে বোঝো। তুমি যদি শহীদ হও, আমি তো অসুস্থ, আমি মারা গেলে আমার মাটি দিব কে? তো বললো আল্লাহ আছে। এটা কি 5 আগস্টের কথা? পরে এই কথা বললা ও শার্টে বোতাম লাগায় মুসকে একটা হাসি দিয়ে পরে বাইরে হয়ে গেছে। তা আমার মনটা অনেক ছটপট করতেছিল সেই দিনটা। পরে ও বের হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে আবার আমি ফোন দিয়েছি, বাবা তুমি কই? আম্মু আমি এলাকায় আছি, যদি আমার কিছু হয়ে যায় তুমি আমার বাসায় খুঁজে নিবা না? আমাকে হ্যাঁ নিব। তুমি কই আছো আমার বলো। আমি এখনো এলাকায় আছি, বাসার নিচে আছি। কিন্তু বাসার নিচে ছিল না ও। সবাই জিজ্ঞেস করছি বা ফোন দিছি,
নিচে দোকান ছিল, দোকানদারে ফোন দিছি যে ভাই দেখেন তো ইউসুফ নিচে আছে কিনা। তো বলতেছে ভাবি ও তো নিচে নাই, ও তো চলে গেছে এখান থেকে, জিগাতলার সাইডে গেছে। তো পরে রান্না করলাম, আমি অবস্থায় ওইটা রান্না বান্না করছি। 3টা বাজে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে ওইটা আবার ফোন দিছি, বাবা তুমি কই? কামো আমার না অনেক ক্ষুধা লাগছে, তুমি ভাত খাও, তুমি ভাত খাও, আমি একটু পরে আসতেছি, এসে আমি ভাত খাবো, আমার না অনেক ক্ষুধা লাগছে। তোর লগে আলামিন ছিল, আলামিন নামের একটা ছেলে ছিল। তা আলামিন বলছে যে তুমি ইউসুফ তুমি তো মুড়ি ভর্তা পছন্দ করো, তাহলে মুড়ি খাও, আমরা সবাই খাইতেছি, তুমিও কত। বলছে না আমি যদি মুড়ি খাই তাহলে বাসায় গেলে আম্মু বকবো, আমি যদি ভাত না খাইতে পারি তাহলে আম্মু বকবো। আজকে আম্মু আমার জন্য ইলিশ মাছ রান্না করছে। তো পরে ওইটাই শেষ কথা, ওই পর্যন্তই শেষ। 1 বছর আগে কথা বলছি, আর কেউ এসে আমাকে আম্মু কেউ ডাক দেয় না, কেউ বলেও না যে আম্মু কি রান্না করছে, আম্মু তোমার অবস্থা কি, কেউ জিজ্ঞেস করে না। তো এই পর্যন্ত আমার এলাকায় আমার জায়গা হয় নাই। আমার 12 বছর বয়সে আমি বিয়ে হয়ে ওই হাজারিবাগ এলাকায় আসছি। আমি নিজে ওই এলাকায় বড় হয়েছি, আমার ইউসুফের জন্ম ওই এলাকায়। তারপরে হচ্ছে ওদের দোনো ভাই বোনের জন্মস্থান ওখানে, ওরা 2জন বড় হয়েছে ওখানে। তারপরে ওর শেষ গোসলটা ওই এলাকায় হয়। 412 জনের নামে মামলা দেওয়া। তো আমি অনেক যুদ্ধ করছি, 1টা বছর অনেক যুদ্ধ করছি, অনেক জায়গায় গেছি, অনেকের হাতে ধরছি, যার হাতে না ধরার তার পায়ে ধরছি। বিএমপি প্রেস ক্লাবে গেছি, বিএমপি পার্টি অফিসে গেছি, কেউ আমার মামলা নিতে চায় নাই, কেউ আমার পাশে দাঁড়াইতে চায় নাই। ধানমন্ডি থানায় আমি একে 3 দিন গেছি, সেখানে মামলা নিতে চায় নাই। পরে আমি কোর্টে যা মামলাটা করছি। কিন্তু যারা আমার পিছে থেকে মামলাটা করাইছে, মামলাটা করার পর্যন্ত ডিসেম্বর 26 তারিখে আমার মামলাটা যখন কোর্টেই হয়, বিচারপতি তখন আমাকে বলে যে মামলাটা 6 মাসের জন্য বরখাস্ত করা হবে। তখন আমি কোয়ান করায় আবার ওইটা দাঁড়াইলাম যে কেন মামলাটা আপনি 6 মাস চলতেছে, তো আপনি মামলা এখন বরখাস্ত করবেন 6 মাসের জন্য, কিসের জন্য? আপনার মামলা অন্য কেউ করছে কিনা দেখার জন্য। আমার মামলা আপনারা নিতেছেন না, অন্য কেউ কিভাবে মামলা করব? তো এই কথা বলার পরে বিচারপতি বলল যে যাদের নামে মামলা করছেন আপনি কি বুঝে শুনে করছেন? আদৌ আমি জানি না যে কার নামে মামলা বা কে আসামি কে কি। তো আমার আসামি যখন আমাকে প্রথম জিজ্ঞেস করা হয়েছে তখন আমি একটা কথাই বলছি, হ্যাঁ 1 নাম্বার আসামি যে দেশ পদত্যাগ করে গেছে, 1 নাম্বার আসামি উনি আমার। তো ওনার নামটাই আমি সর্বপ্রথম উল্লেখ করি। তো ওরা তখন বিচারপতি বলছে আপনি কি বুঝে শুনে নাম বলতেছেন? তাই আমি বলছি হ্যাঁ বুঝে শুনেই বলছি। দুনিয়ার সবাইকে মাফ করলেও আমি ওরে কোনোদিন মাফ করতে পারবো না, কারণ আমার হাজারো বোনের স্বামী নিয়ে গেছে, আমার মতো হাজারো মাস বুক খালি করছে, আমার মতো হাজারো মেয়ের বাবারে দুনিয়ার থেকে নিয়ে গেছে। তো ওর কোনো ক্ষমা নেই। তো ডিসেম্বরের 26 তারিখ পর্যন্তই যারা আমার মামলার পিছে ছিল, সে জলিল নামের একটা ছেলে, নোয়াখালী বাড়ি। আমি তাদের সাথে মামলাটা করতে চাই নাই, আমি নিজের থেকেই সব কিছু করতে চাইছি। কিন্তু ওনারা যে 412 জন আসামি দিব, তো হয়তো আমাকে ব্যবহার করার জন্য অথবা আমার ছেলেকে ব্যবহার করার জন্যই তারা হয়তো আমাকে দিয়ে মামলাটা করাইছে, দিন রাত ফোন টোন কইরা এইটি কইরা। তো যাই হোক, মামলাটি যে কোনোভাবে করছি। করার পরে আমার হুমকি আসে আমাকে মাইরা ফেলাইবো, আমার মেয়েকে নিয়ে যাবো। তখন আমার মেয়ের ফাইনাল পরীক্ষা চলতেছে, আমার মেয়েকে উঠায় নেবো, এটা করবো। তো আমার মেয়ের পরীক্ষাটা কোনো রকমে আমি দেওয়াইলাম। দীর্ঘ 3 মাস আমি ফোনটা বন্ধ রাখি। তারপরে মেয়ের যখন রেজাল্ট কার্ডটা দিব, আমি ভয়ে ওই এলাকায় যা রেজাল্ট কার্ডটা পর্যন্ত আনতে যাইনি। তো আমি সন্তান হারাইলাম, আমি এলাকা হারাইলাম। আজ পর্যন্ত কোনো একটা সরকারি লোক বা কোনো একটা লোক আমার পাশে এসে দাঁড়ায় না, বা কেউ আমার খোঁজ খবর নেয় নাই। তো কিছুদিন আগে আমাদের তারেক রহমান
লাইফে আইসা কথা বলছে শহীদ পরিবারের সাথে। তো ওখানে আমি অংশগ্রহণ করি। ওখানে অংশগ্রহণ করার পরে আমার ছেলের নামে একটা মগ বের করছে, বা একটা বোন প্লেট বাই করছে, একটা জাইনামাজ গিফট করছে, 10,000 টাকা গিফট করছে। এই আমি সহযোগিতা পাইছি, এর থেকে বেশি কিছু কেউ আমাকে দেয় নাই, বা কেউ কোনোদিন খোঁজ খবরও নেয় নাই। কিন্তু এমন একটা দিন গেছে যে বাসা বাড়ার জন্য আমাকে বাসা থেকে বের করে দিছে, আমার রুম তালা মাইরা দিছে। পাশের রুমে আমি এক রাতে একদিন কাটাই। পরে ম্যানেজারের আমি হাতে পায়ে ধরে অনেক কষ্ট করে বাসা তালা খোলাই, যে ভাই আমি দিমু, আমি কোথায় যাবো এখন আমার এই মেয়েটাকে নিয়ে, আমার যাওয়ার মতো জায়গা নেই। আমাকে একটু বলবেন যে আপনাদের হুমকি দিয়েছিল কারা? হুমকি তো ফোনে দিছে, এখন কারা দিছে বা কে দিছে সেটা তো আর আমি জানি না। হয়তো যারা মামলা করাইছে জলিল, সেই হয়তো এগুলার পিছে আছে। বা হুমকি হয়তো দিয়েছে কবে আপনাকে? হুমকি তো যখন যেদিন আমার মামলাটা অ্যাক্টিভ হইলো, ডিসেম্বরের 26 তারিখ, আমি কোর্টের থেকে আসার পরের থেকেই আমার হুমকি শুরু হয়ে গেল। আমাকে মাইরা ফেলাইবো, কারো কথা মতো মামলা করছে, আমার পিছে কে আছে, কোন এমপি আছে, কারা আছে, তাদের নাম বলার জন্য। তো আমি বলছি দেখেন আমি কাউকে জানি না, কাউকে চিনি না, তো আমি কারো ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আপনিও আমার শত্রু না, তো আমিও তাদের শত্রু না। এখন যাই হোক, এইভাবেই আর কি আমার দিনগুলা কাটতেছে। আচ্ছা, আপনাকে যে হুমকি দিয়েছে পরবর্তীতে আপনি প্রশাসনকে জানিয়েছেন কিনা ব্যাপারটা? সবাইকে জানাইছি, আমি পুলিশ প্রশাসনকে জানাইছি, তারপর হচ্ছে ডিআইজির হাতে আমার মামলা আছে, ডিআইজি শিরিনের হাতে, ওনাদেরকে জানাইছি যে এইরকম এরকম। তারা কি কোনো রকম সহযোগিতা করেনি আপনাকে? না, তারা এই ব্যাপারে কোনো সহযোগিতা করে নাই। বলছে যে এখন মামলা করছে, তারা করাইছে, আমরা এখানে তো আমাদের তো করার কিছু নাই, এইভাবে বলছে ওনারা। তো আমি ডিআইজি শিরিন স্যারকেও জানাইছি, ডিআইজি খালেক স্যারকেও জানাইছি। তারপরে যখন ধানমন্ডি থানার পুলিশ অফিসারদের কাছে আমার মামলা ছিল, যখন ইনকোয়ারি করছে, তখন আমি জানাইছি যে দেখেন আমার এরকম হুমকি আসতেছে। তো বলতেছে যে আপা দেখেন মামলাটা যারা করাইছে হয়তো তারা বলতে পারবো, বা তাদের বিরুদ্ধে তো আমরা কোনো কথা বলতে পারবো না। এইভাবে আসলে আপনাকে হুমকিটা কেন দেওয়া হচ্ছিল? যে আমি তাদের নামে মামলা করছি, তাদের নামে কেন মামলা করলাম, মামলা তুলে ফেলার জন্য। হ্যাঁ। আমাকে একটু জানাবেন যে ইউসুফ শহীদ হয়েছে, এটা আপনি কিভাবে খবর পেয়েছেন? ইউসুফ শহীদ হয়েছে যখন 5 আগস্ট সারাদিন চলে গেল, রাতপুরে আমি খুঁজছি ওরে, কোথাও খুঁজে না পাইয়া 6 তারিখে সকালবেলা ভোরবেলা বাইর হয়েছি। ভোরে বাইর হয়ে আমি এলাকায় যত পরিচিত জায়গা আছে সব জায়গায় যে বিছড়াইছি, ওরে কোথাও খুঁজে পাই নাই। তারপরও হচ্ছে গেছি আমি ঢাকা মেডিকেল যা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা তালায় যায়, আমি প্রত্যেকটা যে লাশগুলো ছিল সেগুলো আমি হাতায় দেখে আসছি। যাদের চিকিৎসা অবস্থায় ছিল তাদেরকেও আমি হাতায় দেখে আসছি যে সেখানে আমার ছেলে আছে কিনা। সেখান থেকে আমি বের হওয়ার পরে কেউ একজন আমাকে বলে যে আপনি এইভাবে খোঁজাখুঁজি না করে তো 5 তারিখের যে আছে ওগুলা আঞ্জুমান গাড়িতে ওই লাশগুলাকে আপনি দেখে নিয়ে গেছে, এই ধানমন্ডির দিকে নিয়ে গেছে। তো আমি বলছি ধানমন্ডি কত নাম্বার আছে, আপনি দেখেন দেখা যান। তো ওই সময়টা আমি সবাইকে বললাম যে দেখো আমাকে অন্য কোথাও নেও না, যারা আমার সাথে ছিল আমাকে একটু ধানমন্ডির দিকে 32-এর দিকে নিয়ে চলো। তো 32-এর দিকে যা দেখি কেউ একজন লাশ নিয়ে ভ্যান গাড়িতে যাইতেছে। তো আমি বলছি, ওনারা জিজ্ঞেস করতেছে উনি কাঁদতেছে কেন, তো বলতেছে যে ওনার ছেলেকে পায় না। তো বলতেছে যে ওই পাশে দেখো লাশ টাল করে দেওয়া আছে, ওখানে অনেক লাশ আছে, যাই দেখো ওনার ছেলে আছে কিনা। তা হ্যাঁ, আমি যাই দেখি আমার ছেলে ওখানেই পড়ে রয়েছে। আমার ছেলের এই সাইডটা ফুলা ছিল, অ্যাঙ্গেলের ভারী কিছু বাড়ি ছিল, আর হচ্ছে এই সাইডটা রক্ত যাইতেছিল, এই সাইডটা ফুইলা গেছিল গা, ওর শরীরটা ফুইলা উঠছিল। শরীরে আমি যেখানেই হাত দিছি সেখানেই চামড়া উঠে গেছে ওর। তারপরে হচ্ছে আমি সেখানে যাই, আমার এই ওড়নাটা দিয়ে আমার ছেলেকে আমি ঢাইকা দেওয়ার পরে সবাই আসে ওখানে, আইসা ভ্যান নিয়ে আইসা পরে আমার এলাকায় নিয়ে যায়, নিয়ে ওরে কুসুল টুসুল দিয়ে আজিমপুর ওরে মাটি দেওয়া হয়। কিন্তু এই যে মাটিটা দেয় এটাও আমি অনেক কষ্ট করে দিই, কারো কাছ থেকে 5 টাকা 10 টাকা করে সবাই তুইলা দিয়ে তারপরে আমার ছেলেকে মাটি দেওয়া হয়। এখনো কবরটা ঠিক করতে পারিনি। 9 মাস পরে আমার ছেলেরা আবার উঠায়, 9 মাস পরে উঠানোর পরে ময়না তদন্ত করে, 1 মাস পরে
আমাদেরকে সিআইডি অফিস ডাকায় ওর আব্বুকে আমাকে, পরে সেখানে ব্লাড দিয়ে আসি, ব্লাড ওর ইয়ার সাথে টেস্ট করার জন্য। তো এই আর কি, এখন পর্যন্ত ওর কবরটা আমি ঠিক করতে পারিনি, ওর কবরটা ওই অবস্থায় আছে। আমি একটা সময় নিজে যাইয়া বৃষ্টিতে মাটি ধুয়ে জায়গা অন্য অন্য জায়গা থেকে মাটি নিয়ে এনে 2 হাতে নিয়ে এনে পরে ওই কবরের উপরে দিয়ে কোনো রকম ঠিক করে রেখে আসি। এখন কি অবস্থা আমি জানি না। তো দেখো, আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, ও তো একটা বাচ্চা, ও কোনো দল বা করতো না। হ্যাঁ, তবে বিএনপির কোনো মিছিল বা বিএনপির কোনো ও সাপোর্ট করতো, যাইতো, পোলাপান ডাক দিলেই চলে যাইতো। হ্যাঁ ভাই, বিএনপির মিছিলে যেমন যাবো কোথায়। আর আমার বাবা মা, আমার 14 খানদান রে আমি ছোটবেলা থেকে দেখে আসছি বিএনপি করতে, বিএনপিকে সাপোর্ট করতে। আমার ছেলেও সানি নামের খাজা ভাইয়ের ছেলে, সানির সাথে বিএনপির মিছিলে যাইতো, অংশগ্রহণ করতো। আমি অনেক সময় মানা করতাম, তো আমার মানাটা ও শুনতো না। ও বলতো, দেখো এই হাসিনা আয়নাঘর তৈরি করছে, এই হাসিনা কি করছে, কি কইরা দিছে আমাদের জন্য, কোনো সুযোগ সুবিধা করে দেয় নাই, কোনো কিছু কইরা দেয় নাই। আর বিএনপির কারণে হচ্ছে আমার আব্বা আম্মার কাছে ও শুনছে একটা সময় যে 14 টাকা কেজি চাল খাইছে, এটা সেটা। তো এর জন্য ও বিএনপিকে অনেক ভালোবাসে বা অনেক সাপোর্ট করতো, এবং কি আমিও মনে মনে বিএনপিকে আমি সাপোর্ট করি, যেটা সত্যি কথা। এই আন্দোলনকে ঘিরে আপনার ছেলের প্রাণ গেল, তো আপনি কি মনে করছেন যে এই দাবিগুলোর জন্য আন্দোলন হয়েছে, এই দাবিগুলো কি আদৌ পূরণ হয়েছে কিনা? না, কি মনে হচ্ছে? আমার মনে হয় না যে পূরণ হয়েছে, আমার মনে হচ্ছে না যে পূরণ হয়েছে। পূরণ হইলে তাহলে আমার মতো তো অনেকের চোখের পানি এখনো পড়তেছে, আমার ইউসুফের মতো তো অনেকের কবর এখনো ঠিক হয় নাই, আমার মতো তো অনেক বোন, অনেক মা এখনো কোনো সহযোগিতা পায় নাই। কোনো লোক আজ পর্যন্ত তার বাসায় তার পরিস্থিতিটা কি, তার পরিবারটা কি অবস্থায় আছে, সেটা তো এখন পর্যন্ত কেউ যায় দেখে নাই। তাহলে কিভাবে হইল? আপনি নিজে কি কখনো আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন কিনা? আমি কখনো যাই নাই, আমি যেটা যাই নাই সেটা তো বললে ভুল হবে। আমি কখনো কোনো আন্দোলনে বা কোনো কিছুর সাথে আমি জড়িত হই নাই, কিন্তু আমার ছেলে শুরু থেকে শেষ পর্যন্ত ও জড়িত ছিল, এবং এই আন্দোলনের কারণেই ওর জীবনটা গেছে। জানাবেন যে এই আন্দোলন আপনার জীবনের কোন কোন দিকগুলো পাল্টে দিয়েছে? আমার জীবনটাই তো শেষ হয়ে গেছে, আমার জীবনটাই তো পাল্টা দিছে, সারাটা জীবনই আমার পাল্টা দিছে। মাকে সন্তানে জানাজার দিব, দাফন কাফন করব, আর আমি মা হয়ে সন্তানকে দাফন কাফন করতে হয়েছে। আমি মা হইয়া ছেলের কবর জানাজার করানো হয়েছে, তারপর হচ্ছে মা হইয়া ছেলের কবর জিয়ারত করি, প্রতি সপ্তাহে সপ্তাহে যায়া, প্রতি মাসে মাসে যায়া ছেলের কবর জিয়ারত করতেছি। তাহলে কি আমার জীবনটা চেঞ্জ হয় নাই? তাহলে কি আমার সব কিছু চেঞ্জ হয় নাই? আপনি কি মনে করছেন যারা শহীদ হয়েছে, রাষ্ট্র কি তাদের যথাযথভাবে সম্মান দিতে পেরেছে কিনা? অন্যকে দিতে পারছে কিনা আমি জানি না, তবে আমাকে কোনোভাবে কোনো সম্মান বা কোনো রকম কোনো কিছুই আজ পর্যন্ত দেয়নি। তবে আমি আশাবাদী এখানেই যে অবশ্যই তারেক রহমান আসলে আমরা যে শহীদ পরিবার আছি আমাদের পাশে উনি থাকবে, এটা আমি আশাবাদী। আমি একজন শহীদের মা হিসাবে এবং তারেক রহমানের বোন হিসাবেই আমি বললাম। তো আমি আশা করি যে ও দেশে আসলে বা ও যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে। আচ্ছা, আমরা যেমনটা দেখতে পেয়েছি যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদেরকে জুলাই ফাউন্ডেশন থেকে কিছু সহযোগিতা করা হয়েছে। আপনি কি জুলাই ফাউন্ডেশন থেকেও কিছু পাননি? আমি জুলাই ফাউন্ডেশন থেকেও মানে 10 টাকার সহযোগিতাও পাইনি, এবং জুলাই ফাউন্ডেশন থেকে কোনো লোক আমাকে কখনো একটা কলও করে দেখেনি। ঠিক আছে, আমি নিজে অনেক চেষ্টা করছি তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, যোগাযোগ করার জন্য, বা তাদের সাথে কোনোভাবেই করার জন্য। এই যে মোহাম্মদ ইউসুফ হোসেনের বোন মোহন আক্তার ইকরা, তার লাইফটা নষ্ট হয়ে যাইতেছে। মোহাম্মদ ইউসুফ হোসেন তো দেশের লোক যাতে ভালো থাকে, তার মা বোন তার পরিবার যাতে ভালো থাকে, তার জন্যই তো জীবনটা দিছে। এই দেশটা যাতে সুস্থভাবে চলে এইটার জন্য জীবন দিছে। কিন্তু তার মা কি আদৌ ভালো আছে? তার বোনটা কি আদৌ ভালো আছে? তার তো একটা মাত্র ছোট বোন, আদরের বোন, তাকে এই বছর আমি ভর্তি করাইতে পারি নাই। তার একটা বছর পিছিয়ে গেল গা,
তাহলে কি আমার জীবনটা চেঞ্জ হয় নাই? আমি কি খুব ভালো আছি সন্তান হারাইয়া, না খা থেকে? যারা মামলা করছে তারা কিন্তু আমার পিছে নাই। আর রবি ভাই হচ্ছে আপনার, রবি ভাই আমার মামলার আগে পিছেও নাই, কোথাও নাই। রবি ভাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। রবিকে? এমপি রবি ভাইকে আমি ধন্যবাদ জানাই ছোট করতে চাই না। রবি ভাই হচ্ছে, আমি যেদিন আমার তারেক রহমানের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সেদিন আমি রবি ভাইয়ের সাথেও দেখা করি ওনার অফিসে যেয়ে আমি ওনাকে সব কিছু বলি যে ভাই আমার বাসা তালা মাইরা দিয়েছে, আমার বাসা ভাড়া জমে গেছে, আমি থাকতে পারতাছি না, মেয়েটাকে ভর্তি করতে পারতাছি না, আমার খুব কষ্ট হইতেছে, আমি এখন কিভাবে কি করবো ভাই। তখন রবি ভাই আমাকে ভরসা দিল যে ঠিক আছে, তুমি টেনশন করো না, দেখে আমি যতটুকু পারি, আমার সামর্থ্য যতটুকু আছে আমি ততটুকু হেল্প তোমাকে করবো। তো রবি ভাই হচ্ছে আমার 2 মাসের বাসা ভাড়া দিছে। উনি 20,000 টাকা ওনার সহকর্মীকে দিয়ে আমার বাসায় পাঠায় দেয় 3 দিন পরে। তো দেখেন, রবি ভাই কিন্তু আমার মামলা বা আমার ছেলের কোনো কিছুর পিছনে কিন্তু উনি ছিল না, তারপরে উনি আমাকে সহযোগিতা করছে। ঠিক আছে, অসীম ভাই তারপরের দিন আমাকে অসীম ভাই ডাকানোর পরে উনিও আমাকে আমার মেয়ের হাতে 5,000 টাকা দেয়। 5,000 টাকা দিয়ে আমার মেয়েকে মানে কিছু কিনে দিতে বলে। তো ওনার বাসায় আমি গেছি সহযোগিতার জন্য যে ভাই এখন আমি কি করব, আমাকে তো বাঁচতে হবে, আর এই মেয়েটার লাইফটা তো নষ্ট হইতেছে, আর আমি আমার এলাকায় ফেরত আসতে চাই, আমাকে যেমনি হোক ওই এলাকা থেকে এই এলাকায় কেন যেতে পারছেন না? এই মামলার কারণেই যাইতে পারতেছি না, কারণ অনেক আসামি আছে, এমন আসামি যাদের কাছে আমি কিছুই না, বা তারা আমার শত্রু না, বা আমার সন্তানেরও শত্রু ছিল না। আপনাকে কি এখনো হুমকি দেওয়া হচ্ছে? হুমকি দেওয়া হচ্ছে না, তারা কি আমাকে অতি সহজেই ছাইরা দিব? খুব সহজেই ছাইরা দিব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এখন আমি যার বাসায় আছি সে একজন অ্যাডভোকেট, সে কিন্তু আমার পিতৃ পরিচয় কোনো কিছুই জানে না। উনি হচ্ছে শেখ হাসিনার মানে খুব কাছের একজন লোক, খুবই কাছের একজন লোক। এই কথাটা আমার প্রতিবেশী আমাকে জানায় যে এরম ঘটনা, তুমি তো হাসিনার নামে মামলা করছো, উনি কিন্তু খুব কাছের একজন লোক। আমাকে শোনো, কাছের লোক অপরাধে কে শাস্তি দিতে কেউ কখনো ভয় পায় না। আমি সন্তান হারাইছি, আমার যা হারাবার ছিল তা আমি হারাইয়া ফেলাইছি, এখন তো নিজেকে হারানোর ভয় আমি করি না, আর করবো না। সেদিন আমার তারেক রহমান বলছে যে তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, তোমরা গুছায় রেডি হয়ে থাকো, আমাদের মাঠে নামতে হইব। আসলে আমরা সন্তান হারানোর পরে আমাদের মনটা, আমাদের সন্তানে বুঝাই দেয়া গেছে যে এই দেশটা আমাদের বা আমার, এই দেশটা আমরা নিজের জীবন দিয়া, নিজের রক্ত দিয়া এই দেশটাকে আমরা ধরে রাখবো, এটা আমাদের সন্তান আমাদের শিখায় রেখে গেছে। তো আমি ইনশাল্লাহ অবশ্যই যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমি প্রস্তুত। আচ্ছা, ইউসুফকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল? ইউসুফকে নিয়ে আমি সবসময় বলতাম যে বাসায় একটা জিনিস, একটা গ্লাস কিনলেও বলতাম যে এটা তোমার, তো বলতেন না আমার না, আমি একটা সময় বড় হব, লেখাপড়া করব, বড় হব, সৎ পথে চলাফেরা করব, চলাফেরা কইরা আমি নিজের থেকে একটা বাড়ি করব, যে বাড়িতে নাম দেওয়া হবে আমার মার নাম, যেখানে আমার মার নাম দেওয়া থাকবে। বেশি বড় বাড়ি করবো না, ছোট একটা বাড়ি করবো। আর আমি হচ্ছে একটা বাইক কিনবো, বাইকের অনেক শখ ছিল, আমি একটা বাইক কিনবো, বাইকের পিছনে আমার মারে নিয়ে আমি ঘুরতে যাব। এটাই ওরে না, এটাই আশা ছিল যে আসলে আমার ছেলে, একটা মাত্র কলজার টুকরা, আমার মানুষের মতো মানুষ হইব, অসহায় মানুষের সে পাশে দাঁড়াইব, বা সে সৎ পথে হালাল পথে 1 টাকা ইনকাম করব, ওটাই ওর জন্য যথেষ্ট। আমি মা হিসাবে তো এটাই চাবো, তাই না? ইউসুফকে নিয়ে আপনার মানে ইউসুফের কোন স্মৃতিটা আপনার বেশি মনে পড়ে? ওর সব স্মৃতি মনে পড়ে। যেমন গরু মাংস খাইতে পছন্দ করত, মুড়ি খাইতে পছন্দ করত, আমি রান্না করলে আমার এই জায়গাটা যে মাথা দিয়ে জিজ্ঞেস করতাম কি রান্না করতেছ,
রান্না করে বলতো যে ঢাকনা ওটাও ওটাও, যদি ওর পছন্দের কোনো খাবার থাকতো তাহলে গরু মাংস যদি আমি রান্না করতাম ওই দেখায় দিত, ওরে বলতো পিরি জানো, ওই হাড় দেখে মাংস উঠায় দিলে বসে বসে খাইতো। ওর প্রত্যেকটা কথাই আমার মনে পড়ে, প্রত্যেকটা কথা। একজন মার তো জন্মের পরের থেকে প্রত্যেকটা কথাই তো স্মৃতি হিসাবে থাইকা যায়। আমি তো একজন মা, গর্ভধারিণী মা, ওর মা আমি। তোর যেদিন জন্ম দিছি সেদিন থেকেই তো ওর সবকিছু আমার সবকিছুই মনে পড়ে। বিশেষ করে হলো যেদিন আমাকে ছেড়ে শেষবারের মতো চলে গেল, এই কথাটাই বেশি মনে হয় যে আমি শহীদ হইতে যাইতেছি, আমি শহীদ হয়ে ফিরবো। কিন্তু আল্লাহ তাআলা ওর কথাটা না খুব তাড়াতাড়ি লিখে ফেলাইছিল। আমি তো একজন অসুস্থ ব্যক্তি। আল্লাহ, আমি তো বারবার বলি যে আল্লাহ আমাকে এত কষ্ট না দিয়ে তুমি আমার এই দুনিয়ার থেকে নিয়ে যাও, কিন্তু আমার কথা শুনে না। আসলে ও তো হয়তো আমি অজান্তে ভুলে কোনো পাপ করছি, ও তো নিষ্পাপ ছিল, তাই ওর কথাটাই আল্লাহ তাআলা আগে লিখছে। তোর প্রত্যেকটা কথাই আমার কাছে স্মৃতি হিসাবে থাকে, কারণ আমি একজন মা। আচ্ছা, বর্তমান প্রজন্মের প্রতি আপনার কি বার্তা থাকবে এই আন্দোলন ও ত্যাগকে নিয়ে? আমার বার্তা কি থাকবো, যে কোনো স্বৈরাচারী যাতে না থাকে, স্বৈরাচারী আর যাতে স্বৈরাচারী বলতে কোনো কিছু যেন না থাকে, সেটা যেন একবার মুছে যায়। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশের মাটিতে কোনো আয়নাগর যেন আর তৈরি না হয়। কোনো মার বুক যেন আর কোনো দিন খালি না হয়, ঠিক আছে? আর এটাই চাবো আমি একজন শহীদের মা হিসাবে, এটাই দাবি আমার যে যারা অসুস্থ আছে এখন, কেউ আমার বাবার বয়সের, কেউ আমার ভাইয়ের বয়সের, তাদের যেন সুচিকিৎসা দেওয়া হয়। কারণ তাদের কথা যখন দেখি, তাদের নিউজগুলো। এই টক শোর মাধ্যমে আপনি রাষ্ট্র, সমাজ বা শহীদ পরিবারদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে চাই। শহীদ পরিবারকে নিয়ে তো অবশ্যই আমরা যত দাবি রাখবো ততই আমাদের জন্য কম। আমার বিএনপির প্রেস ক্লাবে যখন আমাকে ডাকাইলো একটা ওখানে অংশগ্রহণ করে দেখলাম যে আমার বয়সের অনেক ছোট একটা আমার বোন, আমার ছোট বোনই ধরি, তার হাজবেন্ড মারা গেছে, তার একটা বাচ্চা, একটা মেয়ের বয়স হচ্ছে 1 থেকে 1.5 বছর হবে, আর ছোট মেয়েটার বয়স হইব তখন দীর্ঘ 1 বছর আগের কথা এটা। তো তখন ওই বাচ্চাটার বয়স ছিল হইলো, ছোট বাচ্চাটার বয়স হয়তো 6 থেকে 7 মাস। তো এখন মাটা তো সারা জীবনে এইভাবে থাকবে না, যেহেতু খুব ছোট একটা মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়েছে বা বাচ্চা কাচ্চা হয়েছে। আমার কথা হইলো যে ওই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? বা অনেক মা আছে যে গত পরশুদিন ইমনের আম্মা, উনি যে হাহাকার করে চিৎকার বলল যে ইমনের আম্মা এখন পর্যন্ত কোনো রকম কোনো কিছু পায়নি। তা আমার মতো অনেকেই আছে যে এখনো হাহাকার করতেছে, বা অনেকের কবর ঠিক হয় নাই, বা অনেক ডিভিশনের ভিতরে সময় কাটাইতেছে। আমি চাই যে আমাদের যে বাংলাদেশ সরকার আছে, বা এখন যে ডাক্তার ইউনূস আছে, বা এখন যাদের কাছে দায়িত্বগুলো আছে, তারা একটু আমাদের পাশে এসে দাঁড়াক, আমাদেরকে একটু ভরসা দেখ, আশ্বাস দেখ আমাদেরকে, ঠিক আছে? আর বিশেষ করে হচ্ছে আমি স্বার্থপরের মতো কথা বলি একটা, যেটা হচ্ছে আমার অবস্থা অনেকটাই খারাপ, খুব দ্রুত আমার পাশে এসে যেন তারা দাঁড়ায়, সহযোগিতা করে। আর বিশ্বাস করে হচ্ছে আমার মেয়েটাকে যেন, মোহনা আক্তারটাকে যেন তার লাইফটা যাতে নষ্ট না হইতে দেয়, তাকে যেন ভর্তি করায় দেয়, এবং আমাকে সেই এলাকা থেকে আমার এলাকায় আনার ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? কারণ আমার ছেলের শেষ গোসল ওই এলাকাটাই হয়েছে। এখন যে আসবে তার কাছে আমাদের একটাই দাবি থাকবে, কোনো স্বৈরাচারী যাতে না হয়, যে দেশের জন্য ভালো কাজ করবে, যে অসহায় মানুষদের পাশে থাকবে, অসহায় মানুষদেরকে সে তার বুক ভরা ভালোবাসা দেবে, সুন্দর ব্যবহার করবে, যাতে কোনো নির্যাতিত না হয়, কোনো মার বুক খালি না হয়। আর নতুন বাংলাদেশ, এখন আমাদের সন্তানেরা হচ্ছে তাদের রক্ত দিয়ে দেশটাকে নতুন করে রেখে গেছে, নতুন বাংলা গড়ায় গেছে, নতুন বাংলাদেশ এটা। তো এই নতুন বাংলাদেশে যেন আর কখনো কোনো যুদ্ধ না হয়, কোনো স্বৈরাচারী না হয়, কোনো আয়নাঘর তৈরি না হয়, ঠিক আছে?
যে দেশের জন্য ভালো কাজ করবে, অসহায় মানুষদের পাশে থাকবে, অসহায় মানুষদের মুখে হাসি ফুটাইব, আমরা তাকে মনে প্রাণে চাই। বিশেষ করে আমি বললাম না যে আমি এখন নিজেকে হারানোর ভয় করি না, আর কারোর সামনে আমি মানে এমন কোনো ভয় পাই না যে তাকে আমার ভয় করে চলতে হবে। আমি মন থেকে প্রাণ থেকে আমি আমার তারেক রহমানকেই চাই, ওরেই আমি চাই। আমি মন থেকে দোয়া করি, খাস করে দোয়া করি যে ওই যেন ক্ষমতায় আসে, ওকেই আমি চাই। আর আমাদের এলাকায় যে এমপি আসবে, মন্ত্রী আসবে বা মেয়র আসবে, তারাও যেন আমাদেরকে, যারা অসহায় মানুষ আছে, সামান্য একটা কাগজের জন্য যাইয়া মাসের পর মাস ঘুরতে হয়, এই কাজটা যেন না হয়, এটাও আমার তাদের কাছে দাবি থাকবে। যে আমার ছেলে একটা সময় তার একটা কাগজ বানানোর জন্য একে 2-3 দিন কাউন্সিলর অফিসে যা বসে থেকে আসছে, আমি নিজেও অসুস্থ অবস্থায় যা ছেলে না বসে থেকে আসছি, কিন্তু কাগজটা করাইতে পারি নাই। এরকম যেন না হয়। যে মেয়র আসবে সেও যেন অসহায় মানুষদেরকে নিজের মনে করে কাজ করে, আর কাউকে যেন মানে লম্বা দীর্ঘ সময় না দেয়, শর্টকাটে যাতে কাজ করে দেয়। আর যারা এমপি মন্ত্রী আসবে, চেয়ারম্যান মেম্বার আসবে, তারাও যেন গরিবদের পাশে থাকে, অসহায় মানুষদের পাশে থাকে, এটা তাদের কাছে আমার দাবি থাকবো। আর আমি জানি যে আমার তারেক আসলে অবশ্যই আমরা অনেক অনেক শান্তিতে থাকতে পারবো, অনেক ভালো থাকতে পারবো, এটা আমি মন থেকে বলতেছি। শহীদ যে মোহাম্মদ ইউসুফ হোসেন, ওর কবরটা যাতে কখনো ভাঙা না হয়, এটা আমার 1 নম্বর দাবি। ওর কবরটা, শুধু ওর কবর না, যত শহীদ পরিবার আছে, যত শহীদ হয়েছে আমার সন্তানেরা, আমার ভাইয়েরা এবং আমার বোনের স্বামীরা, যারা শহীদ হয়েছে, তাদের কবর যেন কখনো হাত লাগানো না হয়, তাদের কবরটা যেন থাকে সারা জীবনকার জন্য, অমল হয়ে যাতে থাকে, এটা আমার সরকারের কাছে দাবি। যে আমার সন্তান মোহাম্মদ ইউসুফ হোসেন এবং আমার যত বোনের সন্তানেরা দুনিয়া ছেড়ে শহীদ হয়ে গেছে, তারা তো এতটুকু প্রাপ্য থাকেই যে তাদের কবরটা আজীবন থাকে। আমি মা যতদিন বাইসা থাকবো, আমার তো মন চাইবো যে আমার ছেলের কবরটা থাকবে, বা আমার ছেলের কবরটা আমি নিজে যাই দেখব। তো আমার মতো তো সব মারাই চাইবো, সব বোনেরাই চাইবো তার স্বামীর কবরটা থাক। তো আমার বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি থাকবো, এবং কি আমার তারেকের কাছে একটাই আবেদন থাকলো যে কোনো শহীদের কবর যেন কখনো ভাঙা না হয়, তাদের কবরগুলো যেন রাখা হয়, অমল করে রাখা হয়, কারণ নতুন করে যুদ্ধ হয়েছে। আর আরেকটা কথা আমি এখানে বলবো, কিছু কিছু লোক এখন বলতেছে, আওয়ামী লীগের লোক নাকি বলতেছে যে আমাদের সন্তানেরা আমরা জঙ্গলি সন্তান জন্ম দিছি। এই কথাটা কেন বলে? কিসের জন্য জঙ্গলি বলা হইতাছে তাদেরকে? জঙ্গলি কেন বলা হইতাছে? কারণ তারা দেশের জন্য যুদ্ধ করছে, দেশের তো খারাপই করে নাই, তাদের পরিবারের কথা চিন্তা করে নাই, মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই। বা আমার অনেক বোন যে স্বামী হারাইছে, তা একটা বোনকে দেখছি সে প্রেগনেন্ট, তার বাচ্চাটাকেও দেখা যাইতে পারে নাই, দেশের জন্য যুদ্ধ করছে। তাহলে আমাদের সন্তানেরা জঙ্গলি কেন? আমরা জঙ্গলি কেন? হ্যাঁ, দেশের জন্য কাজ করে, দেশের জন্য জীবন দিয়া আমরা যে আজকে এলাকা ছাড়া সব কিছু ছাইরা হারাইয়া আজও পর্যন্ত দীর্ঘ 1 বছর হয়ে গেছে, আমাদের চোখের পানি কিন্তু কেউ মুছতে পারে নাই। আমাদের চোখের পানিটা দেখতেছে সবাই, আমাদের যে কলিজা ফাইটা রক্ত পড়তেছে টপটপ হয়ে, সেটা কেউ দেখতেছে না। তো আজকে শুনে কি যে আমাদের সন্তানদেরকে, আমার শহীদ ভাইদেরকে বলতেছে তারা জঙ্গলি, তাদের কিসের মুক্তিযুদ্ধ হিসাবে পরিচালনা করা হবে, তাদের কিসের শহীদ মর্যাদা দেওয়া হবে? কেন শহীদ মর্যাদা দেওয়া হবে না? আমার সন্তানকে দেশের জন্য জীবন দেয়নি? চুরি করতে যায় জীবন দিছে, ডাকাতি করতে যায় দিছে, সন্ত্রাসী করতে যায় দিছে? না, দেশের জন্য যুদ্ধ করে জীবন দিছে। তাহলে তাকে কেন জঙ্গলি বলা হইল? কিসের জন্য জঙ্গলি বলা হইল? যারা এই কথাগুলো বলতেছে, আমি আশা করবো যে খুব শিগগিরই তাদের বিরুদ্ধে রিয়াকশন নেওয়া হোক, ঠিক আছে? কারণ জঙ্গলি বলার অধিকার নাই তাদের। আমাদের সন্তানরা শহীদ সন্তান। ধন্যবাদ আপনাকে জুলাই রাজকথনে আসার জন্য। দর্শক, জুলাই রাজকথন আজ এখানে শেষ হলেও আমাদের স্মরণে থাকবে সেই সব মানুষের কথা যারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছেন।
আপনাদের সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিওডি বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।